কিছু ইউটিউবার, কিছু কিছু অনলাইনে বিভিন্ন ভাবে আমার মনে হচ্ছে যেটা এটা একটা মহাপরিকল্পনার অংশ। যদি বিএনপি জামাত এখনো সতর্ক অবস্থায় না যেতে পারে, তাহলে যাদেরকে তারা মাথায় তুলে নেচেছে তারাই তাদের পতনের জন্য যথেষ্ট হবে। যেখানে জামাত ইসলামের আপনার কয়জন 11 জন ব্যক্তি ফাঁসির কাস্টে ঝুলে গিয়েছে, সেই দলকে বাংলাদেশের কোন ব্যক্তি, একমাত্র শেখ হাসিনা, ভারতের নরেন্দ্র মোদী ছাড়া যদি কোনো সুপুত্র হয়, বাংলাদেশের কোন রাজনীতিবিদ বলতে পারে না যে জামাত ভারতের ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিয়েছে। কারণ ভারত তো ষড়যন্ত্রের ফাঁদে, ভারতের ফাঁদে পাড়া দেয় নাই বিদায় জামাতের এই নেতাগুলোকে হত্যা করা হয়েছে। যারা শাহবাগে বসে আজকের এই বাংলাদেশের আলেম ওলামার ফাঁসি চেয়েছে, আপনি মৃত্যুর এক পর্যন্ত কোনোদিন তাদেরকে বিশ্বাস করতে পারবেন। তার শফিকুর রহমান একজন সম্মানিত একজন একজন বিখ্যাত ব্যক্তি। রাজনীতিতে এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে বাংলাদেশের ঐক্যের প্রতীক হচ্ছে একটা শফিকুর রহমান। জামাত এবং বিএনপির মধ্যে অনৈক্য সৃষ্টি করে দিয়ে কি হাসিল করতে চান, কাকে এখানে নিয়ে আসতে চান? সেই শফিকুর রহমানকে বলে যদি কোনো একজন ব্যক্তি কি লিঙ্কডিন ভাইরাল হয়েছে নাকি, তার মানে কি বোঝাতে যাচ্ছেন? একজন বয়স্ক মানুষের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে পারে না, আর এদেরকেই আবার জামাত, শিবির, ছাত্রদল, বিএনপি সবাই নিয়ে নাচিয়ে নাচিয়ে তারপরে আপনাদের আজকের নিজের পায়ে কুড়াল মারছেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী যে দলটি পরীক্ষিতভাবে ভারত বিরোধী, ভারতের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, অসংখ্য নেতাকে জেলের ভিতরে হত্যা করা হয়েছে, আল্লামা আব্দুল হোসেন সাঈদীর মতন আলেমকে এবং জামাত নেতাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা জানেন সেই জামাত ইসলামকে বলছে জামাত নাকি ভারতের রয়ের দালাল, জামাত ভারতের সাথে আতায়াত করছে। আপনারা জানেন সাংবাদিক ইলিয়াস হোসেন জামাত সম্পর্কে বিস্তৃত মন্তব্য করেছেন এবং আওয়ামী লীগ যে ভাষায় জামাত ইসলামকে নিয়ে কথা বলতো সেই ভাষায় কথা বলেছেন। এমনকি তিনি জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে তিনি লাগাম ছাড়া কথা বলেছেন, মিথ্যাচার করেছেন, অশ্লীল মন্তব্য করেছেন, আর এই বিষয়ে তুমুল সমালোচনা করেছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক। ডক্টর ফয়জুল হক সাংবাদিক ইলিয়াস সহ কয়েকজন ইউটিউবারকে নিয়ে তিনি কথা বলেছেন এবং বলেছেন তাদের কাছ থেকে সচেতন থাকতে হবে, না হলে বিএনপি জামাত ক্ষতির সম্মুখীন হবে। আমরা বিস্তারিত বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের। বাংলাদেশে 5ই আগস্টের পূর্বে যে এক ধরনের ঐক্যবদ্ধ অবস্থান ছিল, সেই ঐক্যবদ্ধ অবস্থানটা যাতে আবার স্থায়ী রূপ লাভ না করে, সে কারণে দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত এখনো চলমান। মানে যেমন 2006 সাল পর্যন্ত 4 দলীয় জোট ছিল, বিএনপি জামাতের মধ্যে ঐক্য ছিল। এই ঐক্যের ফাটল ধরানোর জন্য দেশি বিদেশি চক্রান্ত ছিল এবং সেই চক্রান্তে আত্মসমর্পণ করার না করার কারণেই তৎকালীন সময়ে জামাতের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আনটিল টুডে তাকে মানে এই 5 তারিখের আগ পর্যন্ত অসুস্থ অবস্থায় জেলের মধ্যে বন্দী থাকতে হয়েছে এবং এক প্রকার গৃহবন্দী অবস্থায় ছিল। শেখ হাসিনা শুধু মৃত্যুর অপেক্ষায় ছিল যে খালেদা জিয়া যে কোনো সময় মারা যাক, এবং অট্টহাসি করে এটাই বলেছিলেন যে ওনার বয়স হয়েছে, চিকিৎসার দরকার নেই। তো এই যে ষড়যন্ত্রগুলো ছিল, সেই ষড়যন্ত্রগুলো থেকে তারা যখন বুঝতে পেরেছে, সফল হয়েছে, তখনই কিন্তু আমরা এই মহা বিপদের মধ্যে ছিলাম গত 16 বছর। আজ আবার নতুন করে 5 তারিখের পরে যখন তারা যে কোনো মূল্যে দেখলো যে বাংলাদেশে বিজয় তো হয়ে গেল, আওয়ামী লীগ পালিয়ে গেল, শেখ হাসিনা পালিয়ে গেল, ভারত হতভম্ব হয়ে গিয়েছে, তার কাছে মানে কোনো মেসেজ ছাড়া এত ধরনের একটা ঘটনা ঘটছে, হাসিনার চাইতেও সবচেয়ে ভারত কষ্ট বেশি পেয়েছে। ওর গালের উপরে একটা জুতার থাপ্পড় মেরে দিয়েছে বাংলাদেশের জনগণ, এবং নরেন্দ্র মোদীর কলিজাটা মনে হয় যেন ছিঁড়ে গিয়েছে, মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আওয়ামী লীগ যা কষ্ট পেয়েছে সারা বাংলাদেশের নাগরিক, আওয়ামী লীগের সমর্থকরা মিলে তার চাইতে বেশি কষ্ট পেয়েছে ভারত এবং ভারতের দালাল নরেন্দ্র মোদী। সেই জায়গা থেকে আবার নতুন করে ষড়যন্ত্র আঁকা শুরু করেছে। কিভাবে এখন ষড়যন্ত্র সফল করা যায়? একটাই, সেটা হচ্ছে রাজনীতিবিদদেরকে বিতর্কিত করা। আপনাকে একটা সহজ বুদ্ধি বলি, সাগর ভাই, ধরেন আমি আপনার সমালোচনা করলাম, সাগর ভাই ভালো না, সাগর ভাইয়ের এই সমস্যা, সাগর ভাইয়ের উপস্থাপনা ভালো না, ভালো কথা সুন্দরভাবে আপনার একেবারে লিখতে থাকলাম, কিন্তু আমি বললাম কাকে? আমি বললাম ওই আওয়ামী লীগের আমলের 71-এর সেই উপস্থাপিকার কথা, যে উনি তাহলে ভালো। মানে আপনার কাউন্টারে আমাকে ভালো তো একজন মানুষ দেখাতে হবে, যে সাগর ভালো না, তাহলে হু ইজ বেস্ট? আজকের বাংলাদেশের পরিস্থিতিটা তাই হচ্ছে। কিছু কিছু ইউটিউবার, কিছু কিছু অনলাইনে বিভিন্ন ভাবে আমার মনে হচ্ছে যেটা এটা একটা মহাপরিকল্পনার অংশ। যদি বিএনপি জামাত এখনো সতর্ক অবস্থায় না যেতে পারে, তাহলে যাদেরকে তারা মাথায় তুলে নেচেছে তারাই তাদের পতনের জন্য যথেষ্ট হবে, তাদেরকে বিতর্কিত করতে তারাই যথেষ্ট হবে। কেন এই কথাগুলো দুঃখ নিয়ে বলতে হচ্ছে? যেখানে জামাত ইসলামের আপনার কয়জন 11 জন ব্যক্তি ফাঁসির কাস্টে ঝুলে গিয়েছে, সেই দলকে বাংলাদেশের কোন ব্যক্তি, একমাত্র শেখ হাসিনা, ভারতের নরেন্দ্র মোদী ছাড়া যদি কোনো সুপুত্র হয়, বাংলাদেশের কোন রাজনীতিবিদ বলতে পারে না যে জামাত ভারতের ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিয়েছে। কারণ ভারত তো ষড়যন্ত্রের ফাঁদে, ভারতের ফাঁদে পাড়া দেয় নাই বিদায় জামাতের এই নেতাগুলোকে হত্যা করা হয়েছে।
দেলোয়ার হোসেন সাঈদীকে গুলি করে কি বলে ইনজেকশন করে হত্যা করা হয়েছে। এখন যদি আপনি নাটক সিনেমার মতো সুন্দর করে কাটছাট করে একজনকে চরিত্র হারানোর জন্য এটা সেটা বলেন, এটা জাতি কিভাবে নিবে? আমাদের জাতির মূল সমস্যা রাজনীতিটাকে আমরা নিয়ে যাচ্ছি আমার দিকে, কিন্তু এই রাজনীতিবিদদের চরিত্র হরণ করার মধ্য দিয়ে বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আমরা জানি না। আমাদেরকে অবশ্যই সমালোচনা করতে হবে। আমি পলাশ ভাইয়ের সাথে এগ্রি যে এই সকল আলোচনাগুলো জাতির জন্য হতাশা হবে, সেই সকল জায়গায় আমরা সমালোচনা করব। কিন্তু সমালোচনা করতে গিয়ে আমার বাবার পাও কাটতে ফেলাবো, পাশের বাড়ির লোক এসে আমার বাড়ি দখল দেবে, এই সকল ষড়যন্ত্রের পক্ষে আমি না। এরকম ষড়যন্ত্র হয়েছিল ১/১১-তে দেশ নায়ক জনাব তারেক রহমানকে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র করে তারপরে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে দিতে চেয়েছিল সেই সময়ের এক ধরনের কুচক্রী মহলের সদস্যরা, এবং তারা তখন কিন্তু সফল হয়েছে। তখন হয়তো আমাদের মতো অনলাইন যোদ্ধা ছিল না, কিন্তু তখন ছিল বাংলাদেশের কিছু দালাল মিডিয়া, তাদের মিডিয়ার বিপরীতে আমরা কাজ করতে পারি না। আমি সবসময় সাগর ভাই আপনাকে বলি, যারা বিদেশি এজেন্ট তারা কখনোই আপনাকে বলবে না যে আপনার পেজের সামনে এসে আমি এজেন্ট। তার চেহারা থাকবে সাগর ভাইয়ের মতো, জামা থাকবে সাগর ভাইয়ের মতো, টুপি থাকবে সাগর ভাইয়ের মতো, কলেমা না পড়লেও মনে মনে বলবে আমি কলেমার লোক। এইরকম ভাবখানা নিয়ে আপনার সামনে এমন কিছু উপস্থাপন করবে, আপনি তার প্রেমে মশগুল হবেন। যেদিন আপনাকে বাস দেওয়ার প্রয়োজন সেদিন আপনাকে বাস দেবে। আপনাকে প্রশ্ন রেখে বলতে চাই, যারা শাহবাগে বসে আজকের এই বাংলাদেশের আলেম ওলামার ফাঁসি চেয়েছে, আপনি মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন তাদেরকে বিশ্বাস করতে পারবেন না। যেই বিচারপতি ওই ব্যক্তিদেরকে ফাঁসির রায় দিয়েছে তাদেরকে আপনি কোনোদিন বিশ্বাস করতে পারবেন না। সেই বিচারপতিরা যদি এখন শেখ হাসিনার বিরুদ্ধে অনেক গল্প শোনায় আর আপনি মনে মনে ঢাকা এয়ারপোর্টে গিয়ে তাকে পিক আপ করার জন্য লাল গালিচে সংবর্ধনা দেন, আপনার বাবার খুনির সাথে আপনি গাদ্দারি করলেন। বাংলাদেশে এরকম কিছু মানুষ আছে যারা অনলাইনে বিভিন্ন সময় আপনাকে পথ ভ্রষ্ট করছে, এবং আমি শুধু এটা জামাতের জন্য নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 10টা ভুল থাকতে পারে, 100 কাজের মধ্যে 20টা ভুল থাকতে পারে, কিন্তু একটা দলের 90টা ভুল থাকতে পারে না। এটা মিথ্যা কথা, এটা কোনোভাবে হতে পারে না। সেই দলের মধ্যে চোর থাকতে পারে, গুন্ডা থাকতে পারে, ডাকাত থাকতে পারে, সেটার জন্য তাদেরকে বহিষ্কার করা হবে। কিন্তু ওই দলকেও আপনি অপমান করতে গিয়ে আপনি যদি বলেন 90%ই খারাপ আর 10% ভালো, ভালো আছে তাও সন্দেহ। ঠিক আছে, সেটা ভিন্ন আলোচনা, আমরা ওসব আলোচনা না যাই। আপনাকে অনেক ধন্যবাদ। তার মানে এই আলোচনা এজন্যই করছি, আমি এজন্যই করছি যে রাজনীতিবিদদেরকে আজকের বাংলাদেশে কলঙ্কিত করে একটি ভিন্ন চরিত্র উপস্থাপনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার একটি এজেন্ডা বাস্তবায়ন শুরু হয়েছে। যারা এই ষড়যন্ত্র বুঝতে অক্ষম হবেন তারা অচিরেই আমার সাথে আবার বলবেন যে আমার কথা সত্যি। আমি চাই এই বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, সে বিএনপি হোক, জামাত হোক, চরমনাই হোক, তাদের ছোটখাটো ভুল ত্রুটিগুলো আমরা ধরিয়ে দিব, কিন্তু তাদেরকে ধ্বংসন করব না, শেষ করে দিব না। রাজনীতিতে তাদেরকে টিকিয়ে রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব, তাহলেই ভারতীয় আধিপত্যবাদ দূর হবে। কিন্তু মুখে মুখে ওই কসকো সাবন কিংবা কি করে আপনার ভারতীয় প্রোডাক্ট, আমি তো জানি না সব নাম, ওই সকল নামকে আপনি শুধুমাত্র একটা ভিডিওতে কিংবা লেখার মধ্যে আপনি বাদ দিয়ে ভারতীয় আধিপত্যবাদ ঠেকাইতে পারবেন না। ভারতীয় আধিপত্যবাদ ঠেকাইতে হইলে এই দেশের রাজনীতিবিদদেরকে সম্মানের সাথে রাজনীতির সুযোগ করে দিতে হবে। অনেক ধান্দাবাজ আছে, নিজে করে আপনার ধরেন ইসরায়েলের প্রোডাক্ট ব্যবহার, নিজে করে ভারতের প্রোডাক্ট ব্যবহার, নিজে করে ভারতের চাকরি গোলামি, আবার তারা এসে আপনাকে আমাকে মসজিদের জুমার নামাজের পরে খুতবায় রাস্তার বাহিরে এসে লিফলেট বিতরণ করে ভারত বিরোধী মানসিকতা দেখান। ভারত বিরোধী মানসিকতা দেখাইতে হইলে সবার আগে এই বাংলাদেশে যেই সকল দল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে গত 16 বছর টিকেছিল তাদেরকে সম্মানের জায়গায় পৌঁছাতে হবে। আমি আশ্চর্য হয়ে যাই, ডাক্তার শফিকুর রহমান একজন সম্মানিত একজন বিখ্যাত ব্যক্তি, রাজনীতিতে এখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পরে বাংলাদেশের ঐক্যের প্রতীক হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। জামাত এবং বিএনপির মধ্যে অনৈক্য সৃষ্টি করে দিয়ে কি হাসিল করতে চান, কাকে এখানে নিয়ে আসতে চান? সেই শফিকুর রহমানকে বলে যদি কোনো একজন ব্যক্তি কি লিঙ্কডইন ভাইরাল হয়েছে নাকি, তার মানে কি বোঝাতে যাচ্ছেন? একজন বয়স্ক মানুষের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে পারে না, আর এদেরকেই আবার জামাত, শিবির, ছাত্রদল, বিএনপি সবাই মিলে নাচিয়ে তারপরে আপনাদের আজকের নিজের পায়ে কুড়াল মারছেন। সাবধান হতে হবে। আগামীর বাংলাদেশ এই রাজনীতিবিদদের হাত থেকে ছুটে গেলে বাংলাদেশের করুণ পরিণতি হবে। রাজনীতিবিদদেরকে সংশোধন যেমন করব, পাশাপাশি এই রাজনীতিবিদদেরকে সাথে নিয়ে এই দেশ গঠন করব। অতএব ভারতের এখন মহাপরিকল্পনা হচ্ছে তারেক রহমানকে মাইনাস করো, খালেদা জিয়াকে মাইনাস করো, ডাক্তার শফিককে মাইনাস করো, চরমনাইকে মাইনাস করো, যারা এই দেশপ্রেমিক ছিল তাদেরকে মাইনাস করো, আর আওয়ামী লীগকে কৌশলে কয়েক বছর পরে নির্বাচন করে বিদেশিদের চাপ দিয়ে নির্বাচিত করবা। এই সকল ধান্দা এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। অতএব আসুন দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাই, সবার চক্ষু খুলে তারপরে বিবেকের কাছে প্রশ্ন তুলুন। আপনি তাহলেই সফল হবেন, না হয় বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। সুপ্রিয় দর্শক, ডক্টর ওয়াহিদুল হকের বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।